চোখের পানি মুছে দিতে গেলে পরি মুখ ঘুরিয়ে ফেলে। জোর করেই পরির দুই গালে হাত রেখে কপালে চুমু খেতে এগোতেই ওরা হাত দিয়ে থাপ্পড় দেয় সুলতানকে। অনেকদিন আর অনেকক্ষণ ধরেই তোর এই সব পাগলামি আমি সহ্য করতেছি। আসলে আমারই ভুল ছিল। যেই থাপ্পড়টা আজ তোকে দিলাম, এটা আরো আগেই দেওয়া উচিত ছিল। কিন্তু কি করব বল, আমি তো মেয়ে। আমার সম্মানের ভয় অনেকই বেশি। কিন্তু আমি অতিষ্ঠ হয়ে গেছি তোর এসব আচরণে। প্রথম প্রথম তোর বলা কথাগুলো স্বাভাবিকভাবেই নিতাম, কারণ কেউ কাউকে ভালোবাসতেই পারে, এটা দোষের কিছু না। কিন্তু এখন তো দেখছি তুই একটা সাইকো, আর একজন সাইকো কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। তোর তোর মাকে বলবি ভালো একজন সাইক্রিয়াট্রিকের পরামর্শ নিতে, নয়তো অতি শীঘ্রই তোকে পাবনায় অ্যাডমিট হতে হবে। আর একটা কথা, তুই কি ভেবেছিস সিগারেটে দিয়ে হাত পুড়িয়ে দিয়েছিস বলে আমি ভয়ে তোকে ভালোবাসবো? এটা যদি ভেবে থাকিস তাহলে প্লিজ ভুলে যা। তোর মতো অমানুষকে দয়া করা তোর মতো অমানুষকে দয়া করা যায়, ভালোবাসা যায় না। আমি সাদাফকে ভালোবাসি আর সাদাফকেই বিয়ে করব। যদি মানুষ হয়ে থাকিস তাহলে আমার পথে আর কাটা হয়ে দাঁড়াস না কখনো। মনে রাখিস, তোর ঘরেও কিন্তু তোর একটা বোন আছে। তোর বোনের সাথে কেউ এমন করলে নিশ্চয় এতক্ষণে তাকে কবরে শুয়ে রাখতিস। ভয় নেই। তোর এই অপকর্মের কথা আমি কাউকে বলবো না, কেন জানিস? সুলতান এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পরির দিকে। হুম, এটা ভালোবাসা ভাবিস না আবার। ওই যে বললাম, তোর মতো সাইকোকে দয়া করা যায়, আমি তোকে দয়াই করে গেলাম। পরি কাউকে কিচ্ছু না বলে দৌড়ে ওদের বাসায় চলে যায়। হাতটা জ্বলে পুড়ে যাচ্ছে। কোনো রকমে হাতটা ড্রেসিং করে। এ কোন অভিশাপ আসলো আমার জীবনে? রাত 9টা নাগাদ পরির মা বাসায় আসে। পড়ি। হ্যাঁ মা, বলো। কি রে, না বলে চলে আসলি কেন? কত পড়া বাকি ছিল জানো? ওইখানে বসে থাকলে কি আমার পড়াগুলো কমপ্লিট হতো বলো? তাই বাসায় চলে এসেছি। আমাকে বলে আসতে পারতি, কত ভয় পেয়ে গেছিলাম আমি। তোমরা মায়েরা না কেমন জানি অল্পতেই ভয় পেয়ে যাও। তুমি আন্টির সাথে রান্নায় ব্যস্ত ছিলে বলেই তোমাকে আর বিরক্ত করতে যাইনি। এখানে বিরক্তকর কি হতো শুনি? উফ মা, তুমি না বড্ড প্রশ্ন করো আজকাল। আমার না ক্ষুধা পেয়েছে খুব, কিছু খেতে দাও। আনছি। প্রায় 17 দিন পর সাদাফ জরুরি কথা আছে বলে দেখা করতে বলে। কয়েকটা ক্লাস করে সাদাফের সাথে দেখা করতে যায়। কি এত তাড়া কেন? সাদাফ চুপচাপ বসে আছে। কি হলো? একটা খারাপ খবর আছে। পরির মুখটা শুকিয়ে যায়। সাদাফ একটু হাসলো। খারাপ খবর? ভালো খবরও আছে। আগে ভালো খবর দিব নাকি খারাপ খবর? দাও, ভালো খবরই দাও। না না, আগে খারাপ খবর। আমি আর 1 সপ্তাহের মধ্যে ইংল্যান্ডে যাচ্ছি কি? কেন? বিজনেসের জন্য। সাথে রওশনও যাবে। কয়দিনের জন্য? কয়দিন না, বলো কয় বছর। পরির মনটা খারাপ হয়ে যায়। সাদাফ পরির হাত ধরে নিজের হাতের মুঠোয় নেয়। আমার দিকে তাকাও। আরে তাকাও না। তাকিয়ে কি হবে? মায়া বাড়িয়ে কষ্ট দেবে? এই জন্য কি আমার দিকে তাকাবেও না? না না না। খুব তাড়াতাড়ি চলে আসবো। কত তাড়াতাড়ি শুনি? 1 বছর 3 মাস। 1 বছর আবার 3 মাস, এটা খুব তাড়াতাড়ি। আমার জন্য অপেক্ষা করতে পারবে না? পারবো, কিন্তু আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। কষ্ট তো আমারও হবে গো। আচ্ছা, এবার ভালো নিউজটা শুনবে না? হুম। আমি চাচ্ছিলাম চলে যাওয়ার আগে তুমি আর আমি মিলে কোর্ট ম্যারেজ করে আসি। কেন? তুমি আর আমি কেন? ইংল্যান্ড থেকে এসে পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করব। আমি 1 বছর 3 মাস অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু এভাবে লুকিয়ে বিয়ে করতে পারবো না। প্লিজ পড়ি, নয়তো আমার প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে থাকতে হবে। তার মধ্যে আবার ওই সুলতান। আমি শান্তি পাবো না। আমায় বিশ্বাস করো তো? করি। তাহলে ভয় পেও না, আমি শুধুই তোমার, আর তোমারই থাকবো। ভালোবাসি পড়ি, প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাব না। আমিও যে অনেক ভালোবাসি তোমাকে। 1 সপ্তাহ পর সাদাফ আর রওশন ইংল্যান্ডে চলে যায়। সারা দিন কলেজ পড়াশোনা, আর দিন শেষে সাদাফের সাথে রাতে কথা বলা। এভাবেই কাটছিল সাদাফ আর পরীর সম্পর্ক। ওই দিনের পর আর সুলতানকে দেখেনি পরী। এটা নিয়ে পরী সন্তুষ্ট হয়। এটা ভেবেছে মনুষ্যত্ববোধ আছে তাহলে সাইকোটার। এভাবে কেটে যায় 10টা মাস। আর 5 মাস পরই সাদাফ আসবে। এটা ভেবে যেন আনন্দে দিশাহারা হয়ে পড়ে পরী।
ভিডিও কলে কথা বলছিল দুজনে। দেখছো সময় কেমন করে চলে যাচ্ছে দেখতে দেখতে। কেন মিস্টার, তুমি মনে হয় খুশি না? কি বলো এসব? আমি অস্থির হয়ে আছি কবে দেশে যাব, আমার পরিটাকে বুকে জড়িয়ে নিব, লাল টুকটুকে শাড়ি পরিয়ে আমার বাড়ি নিয়ে যাব। এ আমি শাড়ি পরবো না, তাহলে কি পরবা? আমি লেহেঙ্গা পরবো। না, শাড়ি আমার অনেক পছন্দের, তুমি শাড়ি পরবা। ধুর, কুচি শাড়ি টাড়ি সামলানো অনেক কষ্টের। আমি আছি না? তুমি কি করবে শুনি? কেন, তোমার শাড়ি ঠিক করে দেব। পাগল। আচ্ছা যাও, তোমার কথাই থাক, শাড়িই পরবো। লাভ ইউ বউটা। লাভ ইউ টু। ডাটা অন করেই পড়ছিল পরি। সাদাফ টেক্সট করেছে। কই গো তুমি? ফোনের স্ক্রিনে সাদাফের টেক্সট দেখে বইটা বন্ধ করে অনলাইনে যায়। এই তো আমি কোথায় ছিলে? পড়তেছিলাম। পড়া শেষ? না, তাহলে অনলাইনে আসলে কেন? তোমার জন্য। যাও যাও, আগে তাড়াতাড়ি পড়া শেষ করো। পরে পড়বো, বলো কি বলবে। সাদাফ একটা কাপেলের ছবি সেন্ড করলো। ছবিটা বিয়ের। ছেলে মডেল পাঞ্জাবি পরা আর মেয়ে মডেল লেহেঙ্গা পরা। কি গো, বিয়ের ছবি কেন? অনলাইনে মেয়েদের বিয়ের শাড়ি দেখছিলাম তোমার জন্য। এখনই কেন? অনেক সময় তো পড়ে আছে। তাতে কি, দেখে রাখতে তো সমস্যা নেই। আচ্ছা ওই কথা বাদ দাও, আমার কথা শোনো। মেয়েটা কি ড্রেস পরেছে ওটা? লেহেঙ্গা। তুমি কি এগুলোর কথাই বলছিলে? হ্যাঁ। ড্রেসটা অনেক সুন্দর না? হ্যাঁ, কিন্তু আমি তো বিয়েতে শাড়ি পরবো। কথাই বলছিলে, ড্রেসটা অনেক সুন্দর না? না না, এমা, তুমিই না সকালে বললে শাড়ির কথা। তখন কি জানতাম নাকি লেহেঙ্গা এত সুন্দর? তুমি তো এমনিতেই পরি, তখন আরও পরি পরি লাগবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখো পেট দেখা যাচ্ছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বউয়ের পেট অন্যরা দেখবে নাকি? আমি কি পেট বের করে রাখবো নাকি? একদম যেন দেখা না যায়। মুচকি মুচকি হাসছে আর টেক্সট করছে। পরি আচ্ছা ঠিক আছে। মা বাবাকে তোমার বাসায় পাঠাবো। কি? কবে? খুব তাড়াতাড়ি। বিয়ের কথাটা পাকা করে আসতে বলবো। তুমি তো থাকবে না। আমি তো আসবই, আর 5 মাস পর। তুমি দেখতে আসবে না? বাবালে, আমাকে দেখতে বুঝি খুব ইচ্ছে করছে? আমার তো আমার তো করেই। তোমার তো আর ইচ্ছে করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই? আচ্ছা বিয়ের পর দেখাবো কে বেশি ভালোবাসে। হুম। মনে হচ্ছে আজকাল খুব খুশিতেই আছো। আপনি? কিচ্ছু না বলে চুপ করে আছে। হ্যাঁ, আমি চিনতে পারছো না? আমি সুলতান। ভাবছো এতদিন পর কোথা থেকে আসলাম? জানি তুমি এটাই ভাবছো। সেদিন তোমার বলা প্রতিটা কথা আমার মনে দাগ কেটে গিয়েছে। একটা জিনিস আমি সেদিনই বুঝতে পেরেছি, যে তোমাকে কাবু করা এত সহজ নয়। তাই ভাবলাম তোমাকে বিয়ে করতে হলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। আর আমি করলাম সেটাও। কি করলাম জানো? ভালো একটা চাকরির জন্য ঘুরছিলাম। আব্বুকে জানালাম আমি কাজ করতে চাই। তুমি তো জানোই যে আমার বাবা একজন আর্মি অফিসার। বাবা তো ট্রান্সফার হয়ে ময়মনসিংহ থাকে। আমি কাজ করবো শুনে আব্বু অনেক বেশি খুশি হয়। কারণ এত চেষ্টা করেও আব্বু অথবা মা কেউই আমাকে দিয়ে কোনো কাজ করতে পারেনি। সেখানে আমি নিজে থেকে বলছি কাজ করব। আব্বু আমাকে ময়মনসিংহ যেতে বলল। আজ আমি একজন প্রতিষ্ঠিত আর্মি। এত কিছু কেন করেছি জানো? তোমার জন্য। একজন গুন্ডা ছেলের হাতে কোনো বাবা মা মেয়ে তুলে না দিলেও একজন প্রতিষ্ঠিত ছেলের হাতে নিশ্চয়ই তুলে দেবে। ভালো, আপনার উন্নতি দেখে আমি খুবই খুশি হয়েছি। আমার জন্য হলেও যে কেউ একজন প্রতিষ্ঠিত হতে পেরেছে, এটা জেনে খুবই ভালো লাগলো। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। সুলতান জোরে শব্দ করে হাসলো। হাসির কি হলো? হ্যাঁ, বিয়ে করবো তো। টুকটুকে একটা পরীর মতো বউ আনবো। সুলতানের চোখে মুখে রহস্যের ছাপ স্পষ্ট দেখতে পেল পরি। সুলতান আর কিচ্ছু না বলে চলে গেল। পরবর্তীতে অবশ্য সুলতান আর আগের মতো বিরক্ত করেনি পরীকে, কিন্তু পরীর চোখের সামনে সুলতানের রহস্যময় চেহারাটা ভেসে উঠছে। আবার কোনো নতুন চাল চালছে না তো? আগামীকাল সাদাফের বাবা মা আসবে পরীকে দেখতে। এটা নিয়ে পরী খুব নার্ভাস। কিভাবে যাবে তাদের সামনে, কি কি প্রশ্ন করবে, কি উত্তর দেবে। পরীর এমন নার্ভাস হওয়ার কথা শুনে সাদাফ হাসতে হাসতে পুরো শেষ। এভাবে হাসছো কেন তুমি? তোমার অবস্থা দেখে। তোমার আর কি, তোমাকে তো আর দেখতে যাবে না। এত নার্ভাস হওয়ার কিছু নেই পরি। তুমি তো বলেই খালাস। আমার নার্ভাস তো আর কমছে না। আচ্ছা শোনো না, বলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এখন তো বলা যাবে না। তাহলে কখন বলবে শুনি? যখন সারপ্রাইজ দিব। আচ্ছা, অপেক্ষায় রইলাম। পরের দিন সাদাফের বাবা মা ভাই ভাবিরা দেখতে আসে পরীকে। পরী আজ সোনালি পাড়ের একটা লাল খয়েরি জামদানি শাড়ি পরেছে। মাথায় একটা লম্বা ঘোমটা দিয়েছে। পরীর হাতে শরবতের ট্রে তাদের সামনে নিয়ে বোঝায় পরীর বড় বোন।
পরীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত লজ্জা আল্লাহ! সাদাফের পরিবারের সবাই পরীকে দেখে খুব খুশি। পরীর লম্বা চুল সকলের মন কেড়ে নিয়েছে। সাদাফ আসলে তারা আবার আসবে, আর বিয়ের দিন তারিখ ঠিক করবে বলে সেদিনের মতো মিষ্টি মুখ করে বিদায় দিল তারা। তারা যাওয়ার পর ভালোই চলছিল দুজনের সম্পর্ক। সাদাফের ফোন আসে। নাম্বার দেখে অনেক অবাক হয় পরী, কারণ এটা সাদাফের আগের নাম্বার। নাম্বারটা বাংলাদেশে। পরী ফোন রিসিভ করলো। হ্যালো। পড়ি। হ্যাঁ, তুমি বাংলাদেশের নাম্বার দিয়ে কিভাবে ফোন করলে? গতকাল আমি ইংল্যান্ড থেকে এসেছি। অথচ আমাকে একবার জানালেও না। ওফো, বুঝেছি, এটাই তোমার সারপ্রাইজ, তাই না? এভাবে কেউ সারপ্রাইজ দেয়? না বলেই যখন এসছো তখন দেখা করেই সারপ্রাইজ দিতে। সাদাফ কিছুক্ষণ চুপ থেকে সিরিয়াস ভাবে বলল, কাল একটু দেখা করতে পারবে? পারবো, কিন্তু তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কালই বলবো, রাখছি এখন। যা বাবা, কি হলো ওর? পরীর মা ঘরে আসে। কি রে, কি করছিস একা ঘরে? কিছু না, কিছু বলবে? সুলতানের বাবা আর বোন আসছে, তুই গিয়ে ওদের একটু সঙ্গ দে, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা। ড্রয়িং রুমে গিয়ে সুলতানের বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে একরকম। অনেকদিন পর গতকাল বাড়িতে আসছি। শিলা বায়না ধরলো আমাকে নিয়ে তোমাদের বাসায় আসবে, তাই আসলাম আর কি। ভালো করেছেন আঙ্কেল। আরো অনেক কথাই বলছিল তারা। পরের দিন পরী একটা নীল শাড়ি পরে। সাদাফ শাড়ি অনেক পছন্দ করে। এতদিন পর দেখা হচ্ছে, নিশ্চয়ই শাড়ি পরা দেখে চমকে যাবে। দূর থেকে দেখতে পায় সাদাফ পুকুরের পাড়ে বসে আছে, আর পানিতে ছোট ছোট ইটের টুকরো ঢিল মারছে। পরী আস্তে আস্তে পা টিপে টিপে সাদাফের কাছে যায়। পেছন থেকে সাদাফের চোখ দু হাত দিয়ে আটকে ধরে। সাদাফ পরীর হাত ধরেই বলে, ছাড়ো পড়ি। ধুর, বুঝে ফেললে। চোখ খোলার পর সাদাফ পরীর দিকে একবার তাকিয়ে আবার পানির দিকে চোখ স্থির করলো। পরী অবাক হলো। যে ছেলে শাড়ির জন্য পাগল, সে কিছুই বলল না। মুখটা কেমন মলিন। তোমার কি মন খারাপ? না, তাহলে কিছু না। মিথ্যে বলবা না একদম, আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মন খারাপ। পানি থেকে চোখ সরিয়ে এবার পরীর চোখের দিকে তাকালো সাদাফ। আমাকে ভুলে যাও। মানে কি বলছো এসব? ঠিকই বলছি। কি হয়েছে তোমার? এসব কেন বলছো? মজা করছো তাই না? না, আমি সিরিয়াস। মানে কি এসবের? আমার বাবা মা এই বিয়েতে রাজি না, তারা অন্য মেয়ে দেখেছে। ফাজলামি করতেছো তুমি আমার সাথে। বুঝতে চাইছো না কেন? আমি সিরিয়াস। জানি কথাগুলো হজম করতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই পড়ি। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তুমি কি পারবে তোমার বাবা মাকে কখনো কষ্ট দিতে? জানি পারবে না, কারণ আমরা দুজনই আমাদের বাবা মাকে অনেক ভালোবাসি। তাদের অমতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ক্ষমা করে দিও আমায়। পরী এতক্ষণ বিষয়টা মজা ভেবে নিলেও এখন পরিষ্কার বুঝতে পারছে সাদাফ কোনো মজা করছে না। কিন্তু ও কিভাবে অবলীলায় কথাগুলো বলছে। পরী সাদাফের ডান হাতটা পিছিয়ে ধরে। প্লিজ সাদাফ, আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোমাকে। তুমি তোমার বাবা মাকে একটু বোঝাও, তারা নিশ্চয়ই বুঝবে। পরী হাতটা ছাড়িয়ে নিয়ে সাদাফকে বলল, বুঝিয়েছি, আসার পর থেকে অনেক বুঝিয়েছি, লাভ হয়নি। তারা চায় না এই বিয়ে হোক। আমি তাদের মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমাকে ভুলে যাওয়াই উত্তম তোমার জন্য। পরীকে আর কিচ্ছু বলতে না দিয়ে সাদাফ চলে যাচ্ছে। পরী চোখ থেকে পানি পড়ছে, হাত পা অনবরত কাঁপছে। তবুও পরী সাদাফের পিছনে দৌড়ানো শুরু করে। প্লিজ সাদাফ, আমার কথা শোনো। দাঁড়াও সাদাফ, এমন করো না প্লিজ। সাদাফ পিছন ঘুরে তাকায় না, দাঁড়ায়ও না। আশেপাশের মানুষ অবাক চোখে দেখছে পরীর কাণ্ড, কিন্তু সেদিকে পরীর কোনো ভাবান্তর নেই। শাড়ি বারবার পায়ে পেঁচিয়ে যাচ্ছে, তবুও দৌড়াচ্ছে। পরের বার শাড়িতে পাড়া লেগে মাটিতে পড়ে যায়। প্রচন্ড রকম ব্যথা পেয়েও কোনো রকমে উঠে দাঁড়ায়। ততক্ষণে গাড়ি আর মানুষের ভিড়ে আড়াল হয়ে যায় সাদাফ। দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে চলে আসে পরী। পানিতে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আচমকা চলন্ত একটা রিক্সার সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে পড়ি। আরে আরে, কই যান? ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।